হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের নবম অধ্যায় এশিয়া মহাদেশ যে তোমাদের পড়া রয়েছে সেটা আজকে ভালো করে বুঝিয়ে দেবো। তাই তোমরা কিন্তু পড়া শোনাকালীন তোমাদের টেক্সট বুকটা ভালো করে খুলবে এবং দেখে নেবে এই পড়া থেকে কি কি তোমাদের পড়তে হবে। খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর তোমাদের কিন্তু প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই পড়াটা রয়েছে। তো দেখে না তোমাদের কি কি পড়তে হবে। এশিয়া মহাদেশ, তো তোমাদের ফার্স্ট পেজ তোমাদের বইয়েরই দেখো, এই অধ্যায়ের দেখো কিছু ছবি রয়েছে এবং ছবির নিচে কিছু নাম লেখা রয়েছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নের জন্য আসবে। যেমন দেখো রয়েছে পৃথিবীর ছাদ, পামির মালভূমি, ইম্পর্টেন্ট প্রশ্ন। গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, যেটা কিনা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা, আর সমভূমি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র। বৃহত্তম হ্রদ রয়েছে কাস্পিয়ান সাগর, ঠিক আছে। তারপর রয়েছে মাউন্ট এভারেস্ট, স্থলভাগের উচ্চতম অংশ। তো এইগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। এখান থেকে তোমাদের কিন্তু 1 নম্বর থাকবে। তো বুঝতে পারলে এশিয়া মহাদেশের প্রথম পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছবি ভেবে কিন্তু কেউ স্কিপ করে দিও না, ঠিক আছে। এই ছবির মধ্যে থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। তো যেগুলো দেখাচ্ছি সেগুলো ভালো করে বইয়ে মার্ক করে রাখো, ওকে। পৃথিবীর স্থলভাগের 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়া। ভাবলে অবাক হবে, 4টি ইউরোপ অথবা 1.5খানা আফ্রিকার সমানই আমাদের এই মহাদেশ এতই বিশাল যে পশ্চিম প্রান্তে যখন সূর্য ওঠে, পূর্ব প্রান্তে তখন সূর্যাস্তের সময় হয়ে যায়। সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশ এশিয়ায় এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই। তাই এশিয়াকে বলা হয় চরম বৈশিষ্ট্যের মহাদেশ। বোঝা গেল? এই প্রশ্নটা তোমাদের বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সুতরাং এটা কিন্তু ভালো করে পড়বে। এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়, ঠিক আছে, বুঝতে পারলে? দেখো, এশিয়াই তো আমাদের সবথেকে বড় বৃহত্তম মহাদেশ, যার মধ্যে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ রয়েছে, ঠিক আছে। তারপর ঘুরে প্রশ্ন আসতে পারে, ভারতবর্ষ কোন মহাদেশের অন্তর্গত? তখন তোমরা লিখবে এশিয়া মহাদেশের অন্তর্গত। তোমরা জানো আমাদের কিন্তু 7টি মহাদেশ রয়েছে, ঠিক আছে। কি কি রয়েছে কমেন্টে যদি জানো অবশ্যই আমায় জানিয়ে দিও। তারপর দেখো রয়েছে সিন্ধু নদীর ধারে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার বিকাশ হয়েছিল। মানে কোন কোন নদীর ধারে কোন কোন সভ্যতা হয়েছিল সেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, এটা কিন্তু পড়বে। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর উপত্যকায় উন্নত মেসোপটেমিয়া সুমের সভ্যতার উদ্ভব হয়েছিল। হুয়াংহো নদী উপত্যকা ছিল চীন সভ্যতার আতুরঘর, মানে হুয়াংহো নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছিল। বোঝা গেল? এই তথ্যগুলো তোমাদের কিন্তু পড়তে হবে 1 নম্বর প্রশ্নের জন্য। আর হ্যাঁ, তোমাদের পরীক্ষাতে কিন্তু 30 নম্বরে হবে। এবার ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা 30-এ হবে। সুতরাং বুঝতেই পারছো 1 নম্বর সহ কতগুলো প্রশ্ন তোমাদের করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো একটা বক্সের মধ্যে এশিয়া মহাদেশের কিছু অবস্থান ও সীমা দেওয়া রয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট তথ্যগুলো রয়েছে এইগুলো। এই যে কালো কালারে গোল গোল দেওয়া রয়েছে, এগুলো ভালো করে একবার পড়ে রাখবে। বলছি এশিয়া এবং ইউরোপ দুটো মহাদেশ ইউরেশিয়া নামক অখণ্ড স্থলভাগের অংশ। এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত ও ইউরাল নদী। বোঝা গেল? এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে লোহিত সাগর, সুয়েজ খাল। দেশের সংখ্যা কটি? 48টি। বোঝা গেল কি কি দেশ রয়েছে, একবার পড়ে নেবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত দুটো পাতাতে তোমাদের আমি যেগুলো দেখালাম এগুলো তোমাদের কিন্তু দাগাতে হবে বা মার্ক করে রাখতে হবে। পরীক্ষাতে দেখবে এর মধ্যেই প্রশ্ন পাবে, ঠিক আছে। তার পরের পাতা দেখা একটা এশিয়া মহাদেশের ভূপ্রকৃতির মানচিত্র দেওয়া রয়েছে। সেখানে দেখো রয়েছে পামির গ্রন্থি আর রয়েছে আর্মেনীয় গ্রন্থি। তো পামির গ্রন্থি থেকে কি কি পর্বতমালা ছড়িয়ে পড়েছে সেই নামগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে দিতে পারে। ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে আর কি বলছি, অনেক সময় কিন্তু এশিয়া মহাদেশ তোমাদের ম্যাপের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। মানে এশিয়া মহাদেশে একটা ম্যাপ দিয়ে দিল, দিয়ে বললো যে এটা চিহ্নিতকরণ করো বা এটা দেখাও, তোমাদের কিন্তু সেগুলো করে রাখতে হবে। তবে দেখো আর্মেনীয় গ্রন্থি যেটা এখানে রয়েছে, এখান থেকে কি পর্বতমালা বয়ে গেছে, মানে বিস্তৃত হয়েছে বা বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া সেই পর্বতমালাগুলোর নাম তোমাদের কিন্তু দেখতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এইটা যদি ভালো করে করতে পারো, এই দুটো প্রশ্ন উত্তর তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে। দেখো আর্মেনীয় গ্রন্থি থেকে কোন কোন পর্বতমালা ছড়িয়ে গেছে এবং পামির গ্রন্থি থেকে কোন কোন পর্বতমালা ছড়িয়ে গেছে। তো এই দুটো প্রশ্ন উত্তর তোমাদের এই ম্যাপ পয়েন্টিং থেকে এখান থেকে দেখে দেখে করতে হবে। আশা করি বুঝতে পারলে। চলে এসো তার পরের পাতায়, হিমালয় পর্বতশ্রেণী। বলছি হিমালয় ও কুয়েলনুন পর্বতের মাঝে আছে তিব্বত মালভূমি। তাহলে তিব্বত মালভূমির অবস্থানটা দেখলে, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি। পন্টিগো টরাস পর্বতশ্রেণীর মধ্যে রয়েছে আনাতালিয়া মালভূমি। আনাতোলিয়া মালভূমির দক্ষিণ দিক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত এলাকা এটি গ্রস্ত উপত্যকা, ঠিক আছে। এটি কি রয়েছে? গ্রস্ত উপত্যকা। তাহলে এশিয়া মহাদেশের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য তোমাদের যদি প্রশ্নতে পরীক্ষাতে দেয়, বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো ডিটেলসে লিখতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে? এশিয়া মহাদেশ চ্যাপ্টার আগের পাতা দেখো রয়েছে এশিয়ার রাজনৈতিক মানচিত্র। এই মানচিত্র তোমাদের কিন্তু দেখতে হবে, ঠিক আছে। এই মানচিত্র দেখে না ভালো করে, এটাও তোমাদের ভালো করে দেখতে হবে। এখান থেকেও তোমাদের কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর বার করতে হতে পারে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে। তো এটা তোমরা কিন্তু ভালো করে বাড়িতে দেখবে, ওকে। দুটো মানচিত্র ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তো এরপরে যেগুলো রয়েছে সেগুলো জাস্ট একবার করে রিডিং পড়বে, তাছাড়া এমনি কিছু পড়া দরকার নেই, শুধু একবার রিডিং করলেই হবে, ঠিক আছে।
এরপরে আসছি উত্তরের বিশাল সমতল ভূমি। দেখো উত্তরের বিশাল সমতল ভূমি 3টে পার্টে ভাগ করা রয়েছে, তুরনের নিম্নভূমি, সাইবেরিয়া সমভূমি এবং পূর্বের উচ্চভূমি বা সিল সমভূমি। তো তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এখানে কিন্তু ডিটেলস করে বক্সের মধ্যে করে দেওয়া আছে, এটা কিন্তু তোমরা পড়বে যে উত্তরের বিশাল সমতল ভূমির বৈশিষ্ট্যটা কি এশিয়া মহাদেশের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে খুব সুন্দর ডিটেলস দেওয়া রয়েছে, এটা আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু পড়ে রাখবে। এরপর আবার একটি মানচিত্র পেলাম, সেটা হচ্ছে এশিয়ার নদ নদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এশিয়ার যে সমস্ত নদীগুলো রয়েছে তার অবস্থানগুলো তোমাদের কিন্তু মানচিত্রে দেখে রাখতে হবে। ম্যাপ পয়েন্টিং তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে থাকতে পারে এশিয়া থেকে, তাই এটা কিন্তু কেউ হেলাফেলা করো না, এটা কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। যেমন কি কি নদী রয়েছে সেই নদীগুলোকে দেখো, ওব নদী, ইনিসি নদী, লেনা নদী। ঠিক আছে, এই নদীগুলো সমস্তটাই কিন্তু এই তোমাদের ম্যাপের মধ্যে আগে দেখতে হবে ওব নদী কোথায় রয়েছে, ইনিসি নদী কোথায় রয়েছে এবং লেনা নদী কোথায় রয়েছে। তো সেই নদীগুলোর যে জায়গাটা সেটা তোমাদের কিন্তু চিহ্নিতকরণ করে রাখতে হবে একটা সিঙ্গেল ম্যাপ কিনে। তাই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এশিয়ান ম্যাপ কিনে নিয়ে এসে বাড়িতে, সেখানে নদ নদী, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এবং যে রাজনৈতিক যেগুলো ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো সমস্তটাই কিন্তু তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। বারবার করে বলছি, ম্যাপ পয়েন্টিং তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে। তো যাই হোক, তোমাদের নদীগুলো যেগুলো রয়েছে তার উৎস, তার মোহনা, তার দৈর্ঘ্য এবং তার বৈশিষ্ট্য প্রত্যেকটা দেখো সুন্দর করে বক্সের মধ্যে দেওয়া রয়েছে, খুব ভালো করে এগুলো কিন্তু পড়বে। যেমন ওব নদীর দৈর্ঘ্য কত, ইনিসি নদীর দৈর্ঘ্য কত, ইনিসি নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে, মোহনা কোথায় গিয়ে হয়েছে, এগুলো সমস্তটাই কিন্তু পড়তে হবে। এখানে পড়ার বা বাদ দেওয়ার মতো কিছু কিন্তু নেই। নদ নদীর বৈশিষ্ট্য যদি বড় প্রশ্ন আসে তোমাদের কিন্তু ডিটেলসে নদীগুলোর নাম সহ এগুলো লিখতে হবে। বোঝা গেল? গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী, প্রত্যেকটা নদীর গুরুত্ব বুঝতেই পারছো, নদীর উৎস, নদীর দৈর্ঘ্য এবং নদীর মোহনা এবং নদীর বৈশিষ্ট্য প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এই 4টা ভালো করে পড়লে তোমাদের বড় প্রশ্ন কিন্তু এখান থেকেই তৈরি হয়ে যাবে নদ নদীর বৈশিষ্ট্য লেখার সময়। ঠিক আছে, তার মধ্যে পাঠ করা আছে পূর্ব দিকে প্রবাহিত নদী, উত্তর দিকে প্রবাহিত নদী। এরকম যদি পাঠ করে দেয় যে এশিয়া মহাদেশের উত্তর দিকে প্রবাহিত নদীগুলোর বৈশিষ্ট্য লেখো, তখন তোমাকে এই নদীগুলোর নাম লিখতে হবে। কি কি? ওব নদী, নিসি নদী, লেনা নদী। যদি পরীক্ষাতে উল্লেখ করে দেয় এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলোর বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই নদীগুলোর নাম তোমাদের লিখতে হবে এবং এদের বৈশিষ্ট্য তোমাদের কিন্তু লিখতে হবে। এটা কিন্তু মাথায় রেখো। এক একটা নদী কিন্তু এক এক দিকে বাহিত হয়েছে বা প্রবাহিত হয়েছে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রশ্নটা মুখস্থ করতে হবে। আবার যদি প্রশ্ন বলে দেয় পূর্ব দিকে প্রবাহিত নদীগুলোর বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে ইয়াংসি, সিকিয়াং, হোয়াংহো এবং আমুর। ঠিক আছে, বুঝতেই পারলে? এরপরে দেখো রয়েছে এই দুটো নদীর বৈশিষ্ট্য, তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট তথ্য, শর্ট কোশ্চেন আসতে পারে। কোন নদীকে স্বর্ণ রেণু নদী বলা হয়? ইয়াংসি নদীকে। এবং কোন নদীকে পিত নদী বলা হয়? হোয়াংহো নদীকে। ঠিক আছে, কারণ হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে পিত নদী বলা হয়। বোঝা গেল? ঠিক এই 4টে প্রশ্নের উত্তর তোমরা এখান থেকেও কিন্তু পেয়ে যাবে। ওকে, এশিয়া থেকে আমি যেগুলো বলবো সেগুলো ভালো করে পড়বে, এর বাইরে কোনো কিছু পড়া তোমাদের প্রয়োজন হবে না। তো দেখো, জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ এশিয়া মহাদেশে কিরকম সেটা ভালো করে পড়বে, এখান থেকে এই পর্যন্ত পড়লে যথেষ্ট। ঠিক আছে, এবং স্বাভাবিক উদ্ভিদ যেটার জন্য হয় সেটা হচ্ছে অক্ষাংশের অবস্থান, হ্যাঁ, অক্ষরেখার অবস্থান, উচ্চতা, তারতম্য এবং সমুদ্র থেকে দূরত্ব থাকার জন্য কিন্তু এখানকার আবহাওয়া এক এক রকম হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু এখানে স্বাভাবিক উদ্ভিদ দেখা যাচ্ছে। তো এশিয়া মহাদেশে জলবায়ুগত অঞ্চলে যে বৈশিষ্ট্য সেটা ভালো করে দেখে রাখবে। কি কি জলবায়ু অঞ্চলের ভাগগুলো রয়েছে? জলবায়ু অঞ্চল দেখো রয়েছে, নিরক্ষীয় জলবায়ু রয়েছে, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ পড়বে। মৌসুমী জলবায়ু, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ পড়বে। চীন দেশীয় জলবায়ু, তার স্বাভাবিক উদ্ভিদ। ভূমধ্যসাগর জলবায়ু, তার স্বাভাবিক উদ্ভিদ। এক একটা জলবায়ুর অবস্থান অনুযায়ী এক একটা স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়। সুতরাং তোমাকে কিন্তু প্রত্যেকটা জলবায়ু অঞ্চলটা পুরো ডিটেলসে তোমাদের কিন্তু পড়তে হবে। বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে এশিয়া মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। তোমাদের কিন্তু গুছিয়ে উত্তরটা লিখতে হবে। এই বক্সগুলো ভালো করে পড়ো, তাহলে দেখবে বড় প্রশ্নগুলো তৈরি হয়ে যাবে। বড় প্রশ্ন বাদ দেওয়ার মতো কিছুই নেই। হ্যাঁ, তোমাদের একটা কথাই বলতে পারি, বড় প্রশ্ন মুখস্থ করার টেকনিক কিরকম, গল্পের মতো করে জাস্ট পড়বে, গল্পের মতো করে উত্তর দেবে। যেখানে এরকম জলবায়ু দেখা যায়, এই জলবায়ুতে এইভাবে এইরকম উদ্ভিদ দেখতে পাওয়া যায়। বোঝা গেল? তারপর চলে এসো চীনের ইয়াংসি নদী অববাহিকা। ঠিক আছে, এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী আমরা জানি ইয়াংসি, যার দৈর্ঘ্য 6300 কিমি। এটি ইম্পর্টেন্ট তথ্য। তারপর কি রয়েছে? এটির পূর্ব চীন সাগরে মিশেছে। তাহলে মোহনাটা কোথায়? পূর্ব চীন সাগরে। বোঝা গেল? এখানে তাহলে পড়বো ইয়াংসি নদীর অববাহিকাটা। ইয়াংসি নদীর অববাহিকা দেখো রয়েছে সেজুয়ান অববাহিকা। ঠিক আছে, রেড বেসিন বলা হয়। এই যে তথ্যগুলো যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ, হুনান প্রদেশকে চীনের ধানের গুলা বলা হয়। কেন বলা হয়? পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এগুলো আমি আর পড়বো না, তোমরা কিন্তু অবশ্যই ইয়াংসি নদীর অববাহিকাটা কিন্তু ডিটেলসে বৈশিষ্ট্য আকারে পড়বে। তার মধ্যে যেটা হাইলাইট করে দেখতে পাচ্ছ এগুলো বেশি জোর দিয়ে পড়বে। এগুলো তোমাদের 1 নম্বরের জন্য কিন্তু শর্ট কোশ্চেনে আসবে। ঠিক আছে, ফাইনাল পরীক্ষা সহ বলতে পারো প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই এশিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা কিন্তু কেউ
হেলাফেলা করে পড়ো না, ঠিক আছে? এখান থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পাবে। ইয়াংসি উপায়কে অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো কি, অর্থাৎ সেখানে কেন অর্থনৈতিক সমৃদ্ধিটা ভালো, তো তার কারণগুলো 1-2 করে তোমরা এখান থেকে লিখে দিতে পারবে, ঠিক আছে? আলাদা কোনো এক্সট্রা কোনো বই পড়া দরকার নেই। যেমন কৃষির উন্নতি থাকার জন্য, খনিজ সম্পদের প্রাচুর্য থাকার জন্য, উন্নত পরিবহন ব্যবস্থা থাকার জন্য, শিল্পের উন্নতি থাকার জন্য, এগুলো প্রত্যেকটা কিন্তু এই অর্থনৈতিক সমৃদ্ধির কারণ হিসেবে আর কি দায়ী, ঠিক আছে? তো এই কারণগুলো তোমাদের কিন্তু 1-2 করে লিখতে হবে। জাপানের টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল, ঠিক আছে? এটাও তোমাদের গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ইয়াকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা গুছিয়ে তোমাদের লিখতে হবে। তার মধ্যে যেটা আমি হাইলাইট করে রেখেছি সেগুলো হাইলাইটগুলো একটু বেশি জোর দিয়ে পড়ো, 1 নম্বরের জন্য কিন্তু সেগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, জাপানের রাজধানী কি? জাপানের রাজধানী হচ্ছে টোকিও, এটা তোমাদের পড়ে রাখতে হবে। তো এই টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। 5 নম্বর চলে আসো, 98 দেখো রয়েছে ওপেক। ওপেকের টিকার জন্য ইম্পর্টেন্ট, ওপেকের পুরো নামটা ইম্পর্টেন্ট, মানে এই জায়গাটা পুরোটাই ভালো করে পড়বে, ঠিক আছে? টিকার জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই ওপেকটা। আর বাদবাকি যেটা রয়েছে এই পাতাতে সেটা জাস্ট একবার রিডিং, তাছাড়া কিছু পড়ার দরকার নেই, এখানে শুধু ওপেকটাই ভালো করে পড়বে। তারপরে পাতাতে রয়েছে সৌদি আরবের ঘাওয়ার বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র, এবং সাফানি রয়েছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি। এই দুটো হাইলাইট করে রাখো, এটাও কিন্তু তোমাদের 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট একটা পড়া মানে প্রশ্ন, ভালো করে পড়বে, ঠিক আছে? আর ওপরে যেগুলো রয়েছে সেগুলো জাস্ট একবার করে রিডিং, যে খনিজ তেল উত্তোলক দেশ আর তৈল খনি, ঠিক আছে? এটা জাস্ট একবার করে রিডিং পড়বে, বেশি পড়বে তোমাদের এই দুটো, ঠিক আছে? তো তোমাদের এশিয়া মহাদেশে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমাদের টেক্সট বুক খুলে আমি যা যা বললাম সেগুলো তোমরা প্রত্যেকটা ভালো করে পড়ো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পেয়ে যাবে, আর আলাদা করে এক্সট্রা কোনো বই পড়া দরকার নেই। আশা করি বুঝতে পারলে। তো কেমন লাগলো ভালো করে করবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম ম্যাপ পয়েন্টিং, এশিয়ার মহাদেশের ম্যাপ পয়েন্টিং খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি তোমাদের বললাম রাজনৈতিক ম্যাপটি, ভূপ্রাকৃতিক ম্যাপ এবং নদ নদীর ম্যাপটা ভালো করে দেখে রাখতে, ওখান থেকেই তোমাদের কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমায় কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।